হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম হলো কেম ফোল্ডার ফর নিট। তো এই চ্যানেলে গতকালকে যে নিট পরীক্ষা সম্পন্ন হয়েছে সেই প্রশ্নপত্রের কেমিস্ট্রি পোর্শনটার সলিউশন থাকবে। তো এই সলিউশন দেখে সমস্ত ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা খারাপ দিয়েছে তাদের জন্য আমি বলবো এই টোটাল কোয়েশ্চেন পেপারের অ্যানালিসিসটা দেখে নিতে, যার ফলে পরবর্তী বছরের প্রিপারেশনের জন্য অনেকটা সুবিধা হয়, অনেকটা এগিয়ে যেতে পারো। তো আর দেরি না করে আমরা শুরু করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, pH of a solution containing 50 ml each of 0.10 molar sodium acetate and 0.01 molar acetic acid is given pKa of acetic acid is 4.57. সুতরাং কী কী দেওয়া আছে? দেওয়া আছে সোডিয়াম অ্যাসিটেট এবং অ্যাসিটিক অ্যাসিডের একটা মিক্সচার, দুটোরই 50 ml করে আছে এবং এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.10 মোলার, এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.01 মোলার। দুজনেরই 50 ml করে দেওয়া আছে, এরও 50 ml আছে। তো বলেছে এর পিএইচ কী হবে এবং দেওয়া আছে পিকেএ সমান 4.57। তো দেখো, এটা হচ্ছে একটা কনজুগেট বেস অথবা সল্ট বলতে পারি, আর এটা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে একটা উইক অ্যাসিড এবং তার সল্টের মিক্সচার, সুতরাং এই জিনিসটাকে আমরা একটা বাফার বলতে পারি। তাহলে বাফারের পিএইচের ফর্মুলা কোথা থেকে পাই? হেন্ডারসন ইকুয়েশন থেকে। হেন্ডারসন ইকুয়েশন অনুযায়ী পিএইচ সমান পিকেএ প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তো এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। পিএইচ সমান পিকে সমান দেওয়া আছে 4.57 লগ 0.10 বাই 0.01। এবার এই দশমিক দুটো আমরা তুলে দিচ্ছি ধরো, তাহলে এই জায়গাটা কত আসছে? লগ 10 এবং লগ 10-এর ভ্যালু 1, তাহলে এই ভ্যালুটা আমরা জানলাম 1। তাহলে পিএইচ সমান কত দাঁড়াচ্ছে? 5.57। সুতরাং দেখো, এটি হচ্ছে বাফার সলিউশন থেকে একদম সহজ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের থেকে সহজ প্রশ্ন বাফার থেকে হতে পারে না এবং এটি মুখে মুখেই করা যায়। আমি এখানে সলিউশন করানোর জন্য দেখিয়ে দিলাম, কিন্তু এটি মুখে মুখেও সম্ভব। এর পরের প্রশ্নে আসছি। দেখো, বলছে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ফর ডাল্টনস ল অফ পার্সিয়াল প্রেশার। হেয়ার পি ইজ ইকুয়াল টু টোটাল প্রেশার অফ গ্যাসিয়াস মিক্সচার। প্রথম অপশনটা দেওয়া আছে, দেখো, পিআই ইকুয়াল টু এক্সআই ইন্টু পিআই 0। এই স্টেটমেন্টটাই ভুল আছে, কারণ পিআই বলতে এরা বোঝাচ্ছে যে ith গ্যাসিয়াস কম্পোনেন্টের প্রেসার এবং এক্সআই হচ্ছে গ্যাসিয়াস কম্পোনেন্ট এর মোল ফ্র্যাকশন এবং পিআই হচ্ছে তার পিওর স্টেটে প্রেসার। কিন্তু এই পিআইটার জায়গায় এটা পি হওয়া উচিত ছিল। কারণ কি, আমরা একটা ধরে নিলাম কোনো একটা গ্যাস মিক্সচার আছে, সেই গ্যাস মিক্সচারে হয় কি, কোনো একটা কম্পোনেন্টের প্রেসার ইজ ইকুয়াল টু তার মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। সুতরাং স্টেটমেন্ট 1 হচ্ছে ভুল। এছাড়াও আমরা যদি বাকি তিনটে স্টেটমেন্ট সম্পর্কে দেখতে চাই, দেখো, 2 নম্বরে দেওয়া আছে পি ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3। সুতরাং টোটাল প্রেসার অফ মিক্সচার ইজ ইকুয়াল টু পার্সিয়াল প্রেসার যেগুলো আছে গ্যাস কম্পোনেন্টের তাদের সামেশন। এটা ঠিক বিবৃতি। 3 নম্বরে আছে, দেখো, P ইকুয়াল টু N1 RT বাই V প্লাস N2 RT বাই V প্লাস N3 RT বাই V। এবার দেখো, N1 RT বাই V এটা মানে কি বলতে পারি আমরা? PV সমান NRT ইকুয়েশন থেকে কি বলতে পারি? PV সমান NRT থেকে P ইকুয়াল টু কত? N ইন্টু RT বাই V। এবার যদি আমরা প্রথম কম্পোনেন্টটা ধরি, তাহলে P1 সমান কি বলতে পারি? N1 ইন্টু RT বাই V। তাহলে N1 ইন্টু RT বাই V মানে হচ্ছে প্রথম কম্পোনেন্টের পার্সিয়াল প্রেশার। একইভাবে N2 RT বাই V মানে হচ্ছে দ্বিতীয় কম্পোনেন্টের পার্সিয়াল প্রেশার। একইভাবে N3 RT বাই V হচ্ছে তৃতীয় কম্পোনেন্টের পার্সিয়াল প্রেশার। তাহলে এটাও ওই রকমভাবেই দাঁড়াচ্ছে, টোটাল প্রেশার সমান P1 প্লাস P2 প্লাস P3। তার মানে অপশান 2 আর অপশান 3-এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। অপশান 4টা দেখো, পিআই ইকাল টু এক্সআই ইন্টু পি, পিআই ইকাল টু এক্সআই ইন্টু পি, অর্থাৎ
ith কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু ইটস মোল ফ্র্যাকশন ইন্টু ইটস প্রেসার। এই স্টেটমেন্টটাই ঠিক, কিন্তু যে স্টেটমেন্টের ভেতরে 0 দেওয়া আছে এটা ভুল। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 1। পরবর্তী প্রশ্ন দেখো, এক্ষেত্রে খাতা কলমের কোনো প্রয়োজন হবে না। এক নম্বর, দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এনজাইম ইজ। এক নম্বর দেখো, এনজাইমস আর ভেরি স্পেসিফিক ফর এ পার্টিকুলার রিয়াকশান অ্যান্ড সাবস্ট্রেট। এটা একদম খাঁটি সত্য কথা। কোনো একটা এনজাইম হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য ইউজ হয় এবং একটা পার্টিকুলার সাবস্ট্রেটের সঙ্গে রিয়াকশান করে। 2 নম্বর হচ্ছে এনজাইমস আর বায়োক্যাটালিস্ট। বায়োক্যাটালিস্ট বলতে কি বুঝি, আমাদের শরীরে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল রিয়াকশান হচ্ছে, তো সেই বায়োলজিক্যাল রিয়াকশানকে যারা ক্যাটালাইজ করে তাদেরকে বলা হয় বায়োক্যাটালিস্ট, এবং এনজাইম হচ্ছে এই ভূমিকাটা পালন করে, অর্থাৎ এই বিবৃতিটাও সঠিক। 3 নম্বরে দেখো, লাইক কেমিক্যাল ক্যাটালিস্ট এনজাইমস রিডিউস দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ বায়ো প্রসেসেস। তো কেমিক্যাল ক্যাটালিস্টগুলো কী করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জিটা কমিয়ে দেয়। একইভাবে এনজাইম যেহেতু বায়োক্যাটালিস্ট, তাই তারা বিভিন্ন বায়োলজিক্যাল রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয়, এটাও ঠিক। 4 নম্বরটা দেখো, এনজাইমস আর পলিস্যাকারাইড। এটা একদম ভুল কথা, কারণ হচ্ছে কি, এনজাইমগুলো হচ্ছে প্রোটিন, পলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেট, সুতরাং তারা পলিস্যাকারাইড নয়, তারা প্রোটিন, অর্থাৎ 4 নম্বর অপশনটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। এরপরে দেখো, একটা ম্যাচিং দেওয়া আছে। ম্যাচিংয়ের মজা হচ্ছে এরকম, কোনো ম্যাচিং এরকম দেওয়া থাকে যে একটা অপশন মেলাতে পারলেই কোশ্চেনটার উত্তর হয়ে যাবে। এক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো অপশনগুলো দেখো, লিথিয়াম, বাঁ দিকের অপশনে আছে লিথিয়াম, সোডিয়াম, KOH, সিজিয়াম। ডান দিকে আছে দেখো অ্যাবজর্বেন্ট ফর কার্বন ডাইঅক্সাইড, ইলেকট্রোকেমিক্যাল সেলস, কুলেন্ট ইন ফাস্ট ব্রিডার রিয়াক্টর, আর হচ্ছে ফটো ইলেকট্রিক সেল। তো এক্ষেত্রে দেখো ইলেকট্রোকেমিক্যাল সেলটা নিয়ে আমি বলবো। আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের ব্যাটারিতে দেখবে লেখা থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি, সুতরাং লিথিয়ামের সাথে ইলেকট্রোকেমিক্যাল সেলটাই মিলবে। একইভাবে এবার লিথিয়ামের সঙ্গে যে মুহূর্তে দেখো মিলে গেল, তার মানে অপশান এ এর সাথে অপশান 2 মিলবে। দেখো অপশান এ এর সাথে অপশান 2 এর মিল একমাত্র 1 নম্বর অপশানে দেওয়া আছে, সুতরাং এটা হয়ে গেল। তাহলে KOH কী হচ্ছে, Na কী হচ্ছে, এগুলো জানার কোনো দরকার নেই। এছাড়াও সিজিয়াম থেকে ফটো ইলেকট্রিক সেল, এই যে মিলটা হচ্ছে, এটা কেন? ফটো ইলেকট্রিক সেলে কী করা হয়, একটা মেটাল সারফেসে ফোটন চার্জ করা হয় এবং যার ফলে সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। তো কোনো একটা মেটাল থেকে ইলেকট্রন কখন বেরিয়ে আসবে? যখন মেটাল থেকে ইলেকট্রন বের করাটা সহজ। মেটাল থেকে ইলেকট্রন বের করা কখন সহজ হবে? যখন মেটালের আয়নাইজেশন এনার্জি কম। দেখো সিজিয়াম হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, আমরা জানি গ্রুপ 1 এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি অন্যান্য এলিমেন্টগুলোর থেকে কম। তাছাড়া সিজিয়াম হচ্ছে গ্রুপ 1 এলিমেন্টের একদম নিচে আছে, সুতরাং আমরা বলতে পারি সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি খুব কম, যার ফলে সিজিয়ামকে ফোটন দিয়ে হিট করলে খুব সহজে ইলেকট্রন এমিট হয় এবং সেটা ফটো ইলেকট্রিক সেলে সে ভালোভাবে ফাংশন করতে পারে। এবার দেখো ডি এর সাথে 4 এর মিল হওয়া দরকার, এবং অপশানগুলো দেখো খুব মজার অপশান দেওয়া আছে। ডি এর সাথে 4 এর মিল কেবলমাত্র এক জায়গাতেই আছে, তাহলে এটা কত সহজ দেখো। এখানে খাতা কলমেরও প্রয়োজন নেই, এখানে ভাবনা চিন্তারও কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এইবার আমরা সোডিয়াম তার সাথে কি ম্যাচ করছে, KOH তার সাথে কি ম্যাচ করছে, এটা আমরা মনে রাখবো। তার কারণ কি, অন্য পরীক্ষাতে লিথিয়াম বা সিজিয়াম অপশন না দিয়ে অন্য অপশন দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আমরা এখানে মিলিয়ে নিলাম ঠিকই, কিন্তু এক্ষেত্রে যে জ্ঞানটা আমরা পাবো সেই জ্ঞানটাও সাথে রেখে দিতে হবে। 55 নম্বর অপশান দেখো, 55 নম্বর কোয়েশ্চেন, 55 নম্বর কোয়েশ্চেনটাও আবার খাতা কলমের কোনো দরকার নেই, তবু আমি লিখছি। বলছে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনস রিয়াক্ট উইথ HNO2 টু গিভ আনস্টেবল ডায়াজোনিয়াম সল্ট। এটা একদম খাঁটি সত্য কথা। দেখো প্রাইমারি অ্যামিন যদি নিই, তার সাথে যদি HNO2 বিক্রিয়া করা হয়, তাহলে সে ডায়াজোনিয়াম রিয়াকশানের মতো RN2+Cl- তৈরি করে, এবং আমরা সকলে জানি এটা আনস্টেবল। সুতরাং স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট। এরপরে কি আসছি, এবার যদি অ্যারোমেটিক অ্যামিন হয়, তার যদি HNO2-র সাথে রিয়াকশান করা হয়, তাহলে কি হয়, অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয় এবং এটা স্টেবল। এবার কোয়েশ্চেনটা দেখো, স্টেটমেন্ট 2-তে কী বলছে, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনস রিয়াক্ট উইথ HNO2
to form diazonium salts which are stable even up to 300 Kelvin। কি আমরা পড়ে থাকি এই রিয়াকশানটা কখন সংঘটিত করা হয় 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ 273 থেকে 278 কেলভিনে। সুতরাং এই যে জিনিসটা তৈরি হচ্ছে এটা স্টেবল কোন টেম্পারেচারে, এই টেম্পারেচারে, অর্থাৎ 300 কেলভিনে এটা কিন্তু নট স্টেবল। তার মানে এটা স্টেবল হবে কখন 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই, এবং নট স্টেবল অ্যাট 300 কেলভিন, এটা মাথায় রাখতে হবে। তাহলে স্টেটমেন্ট দুইটাও ভুল। এরপরে দেখো 56 নম্বর কোয়েশ্চেনটা। 56 নম্বর কোয়েশ্চেনটাতেও খাতা কলমের কোনো প্রয়োজন নেই, একদম বেসিক অর্গানিক রিয়াকশান। যারা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান পড়েছো বা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা পড়েছো, হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা পড়েছো, তারা সকলেই জানো যে বেনজিনের সাথে ক্লোরিনের রিয়াকশান করলে ক্লোরোবেনজিন তৈরি হয়। এবং এই প্রশ্নটাতে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সুইটেবল টু সিনথেসাইজ ক্লোরোবেনজিন। সুতরাং আমরা বেনজিন নেব, বেনজিনের সাথে ক্লোরিন নেব, এবং তার সাথে একটা ক্লোরিন বাহক, যেমন ধরো অ্যানহাইড্রাস FeCl3 নিতে পারি, AlCl3 নিতে পারি, বা Fe চূর্ণ নিতে পারি। এগুলো সবগুলোতেই কাজ করবে এবং তারা ক্লোরোবেনজিন তৈরি করবে। কী ধরনের রিয়াকশান? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তারপরে দেখো 57 নম্বর প্রশ্ন। 57 নম্বর প্রশ্নটা একটু খুব মজার প্রশ্ন, দেখো আমি পড়ছি একটু পরে। 57 নম্বর প্রশ্ন বলছে, দেখো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। 1 নম্বরে দেওয়া আছে লিথিয়াম ইজ দ্য স্ট্রংগেস্ট এজেন্ট অ্যামং দি অ্যালকালি মেটালস। এটা ঠিক না ভুল কোথা থেকে জানতে পারবো? ইলেকট্রোকেমিক্যাল সেলে যে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেন্সিয়াল ভ্যালু দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেন্সিয়াল টেবিল, সেই টেবিল থেকে আমরা জানতে পারি যে লিথিয়াম হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট অ্যামং দি অ্যালকালি মেটালস। 2 নম্বরে দেখো অ্যালকালি মেটালস রিয়াক্ট উইথ ওয়াটার টু ফর্ম দেয়ার হাইড্রক্সাইড। সরি, কোয়েশ্চেনটা আমি বলতে ভুলে গেছি, এখানে বলেছে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট। তাহলে প্রথম স্টেটমেন্টে বললাম যে লিথিয়াম হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, এটা ঠিক কথা, রিডিউসিং এজেন্ট এটা ঠিক কথা। এরপরে দেওয়া আছে যে অ্যালকালি মেটাল জলের সাথে বিক্রিয়া করে দেয়ার হাইড্রক্সাইড তৈরি করে, অর্থাৎ ধরো একটা অ্যালকালি মেটাল সোডিয়াম নিলাম, সে জলের সাথে বিক্রিয়া করে কি করে NaOH তৈরি করে, অর্থাৎ তার হাইড্রক্সাইড তৈরি করে, এটাও ঠিক কথা। তাহলে 3 নম্বর অপশনটা দেখো, এটা ভুল। অক্সিডেশন নাম্বার অফ K ইন KO2 ইজ +4। KO2 এটাকে যদি ভেঙে লিখি কীরকম দেখতে হয়, K+ অ্যান্ড O2-, এইটাকে বলা হয় সুপার অক্সাইড। তো যারা S ব্লক এলিমেন্ট পড়েছে, S ব্লক এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টি পার্টেই আছে অক্সাইড, সুপার অক্সাইড, পার অক্সাইড এসব। তো যাদের সুপার অক্সাইড সম্পর্কে আইডিয়া আছে তারা জানবে যে পটাশিয়াম যেহেতু গ্রুপ 1 এলিমেন্ট, আমরা সকলেই জানি তার ভ্যালেন্সি কত হওয়া উচিত, গ্রুপ 1 1। গ্রুপ 1 যদি হয় তাহলে ভ্যালেন্সি একই হওয়া দরকার, তাহলে 1 যদি হয় তাহলে +1 চার্জ থাকবে, তার মানে অক্সিডেশন স্টেট হবে +1, অক্সিডেশন স্টেট +1 হবে। 4 নম্বরে দেখো আয়নাইজেশন এনথালপি অফ অ্যালকালি মেটালস ডিক্রিজেস ফ্রম টপ টু বটম। অ্যালকালি মেটালগুলোর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, উপর থেকে নিচে হলে কি হয়, সাইজ বাড়ে। সাইজ যদি বাড়ে আয়নাইজেশন এনার্জি কমবে। একটু আগে পড়লাম যে সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি সব থেকে কম এই গ্রুপে, তাহলে এই বিবৃতিটা সঠিক। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান 3। 58 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ কম্পাউন্ড অ্যামংস দি ফলোয়িং ইজ নট অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড কে নয়? তাহলে প্রথমে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ফিচার্সগুলো থাকে সেই ফিচার্সগুলো জেনে নিই। যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ 2, 6টা, 10টা এরকম পাই ইলেকট্রন থাকতে হবে। এরপরে কি জানি, প্ল্যানার হতে হবে। আরেকটা হচ্ছে কি, ক্লোজ কনজুগেশন থাকতে হবে। এবার কার মধ্যে এই 3টে ফিচার্স ফুলফিল করছে না সেটাই অ্যারোমেটিক নয়। যেমন ধরো অপশান 2টা যদি আমরা আলোচনা করি, তোমরা কোশ্চেনে দেখতে পাবে হয়তো অপশান 2টা
একটা অ্যানায়ন আছে, অ্যানায়নের ক্ষেত্রে দুই জোড়া পাই ইলেকট্রন আছে, অর্থাৎ দুই জোড়া পাই বন্ড আছে, অর্থাৎ 4টে পাই ইলেকট্রন হলো এবং একটা নেগেটিভ চার্জ আছে। দেখো এইটা যদি অ্যানায়নটা ধরি, তাহলে এই যে নেগেটিভ চার্জ এটা রেজোনেন্স করতে পারে, অর্থাৎ ক্লোজ কনজুগেশন আছে, সবগুলো sp2 হাইব্রিডাইজেশন প্লাস হচ্ছে এটা প্ল্যানার, এটা অ্যারোমেটিক। নেক্সট দেখো আর একটা আছে, এটা এক্ষেত্রেও দেখো এটা রেজোনেন্স করতে পারে, এখান থেকে এ আসতে পারে, এখান থেকে এ আসতে পারে, অর্থাৎ একটা ক্লোজ কনজুগেশন রয়েছে, প্লাস হচ্ছে এটি প্ল্যানার এবং কটা ইলেকট্রন আছে, 6 পাই ইলেকট্রন আছে। এক্ষেত্রে কটা ইলেকট্রন ছিল, 6 পাই ইলেকট্রন ছিল, সুতরাং এটা অ্যারোমেটিক। এরপরে দেখো এই ক্যাটায়নটা যদি দেখি, এক্ষেত্রেও তাই, এটা রেজোনেন্স করতে পারে, 2 পাই ইলেকট্রন আছে, প্ল্যানার ক্লোজ কনজুগেশন আছে, সুতরাং এটা অ্যারোমেটিক। কিন্তু অপশান 1টা যদি দেখি, অপশান 1টা কী আছে দেখো, এই কম্পাউন্ডটাই আছে, খালি প্লাস চার্জটা নেই, আমি মুছে এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই কার্বনটা দেখো sp3 হাইব্রিডাইজেশন, বাকি এটা 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 এবং এটা সবগুলো sp2 হাইব্রিডাইজেশন, সুতরাং একটা কার্বন কিন্তু প্লেনে নেই, তাহলে মলিকিউলটা প্ল্যানার নয়। তাহলে প্ল্যানার যদি না হয় কনজুগেশনটা ক্লোজ হবে না, অর্থাৎ কনজুগেশনটা এই এলাকাটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই এলাকাতে আসতে পারবে না, সুতরাং ক্লোজ কনজুগেশন নেই, প্ল্যানার নয়, সুতরাং এটা নট অ্যারোমেটিক। একদম সহজ প্রশ্ন, অ্যারোমেটিসিটির একদম বেসিক কোয়েশ্চেন। এরপরের প্রশ্নে আমরা আসব। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এক্ষেত্রেও খাতা কলমের প্রয়োজন নেই, তবু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। ভ্যালুগুলো আমি প্রথমে টুকছি। দেখো বলেছে অ্যাট 298 কেলভিন দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেন্সিয়াল অফ Cu2 প্লাস Cu, মানে 4টে ইলেকট্রোড আছে, 4টে ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেন্সিয়াল দেওয়া আছে। কেমন, Cu2 প্লাস Cu এর ক্ষেত্রে কত, 0.34 ভোল্ট। তারপরে আছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক 0.76 ভোল্ট, মাইনাস আছে Fe2 প্লাস থেকে Fe মাইনাস 0.44 ভোল্ট, সিলভার প্লাস থেকে সিলভার কত আছে, 0.80 ভোল্ট। এবার বলেছে যে on the basis of the standard electrode potential predict which of the following reaction cannot occur। তো এই ধরনের রিয়াকশানগুলো হচ্ছে খুবই সহজ, কারণ কি আমরা কিভাবে করব দেখো, 1 নম্বর কোয়েশ্চেনটা যদি 1 নম্বর অপশানটা দেখো, CuSO4 প্লাস 2Ag, এটা থেকে তৈরি হচ্ছে 2Cu সলিড প্লাস Ag2SO4। তাহলে এখানে দেখো সিলভার 0 ছিল, এখানে কত হচ্ছে +1, কি হচ্ছে অক্সিডেশন। এখানে কপার ছিল +2 হয়েছে 0, তাহলে এখানে কি হচ্ছে রিডাকশান। রিডাকশান কার হবে, রিডাকশান কার হবে, যার রিডাকশান পোটেন্সিয়াল বেশি। রিডাকশান পোটেন্সিয়াল যদি বেশি হয় তাহলে রিডাকশান ইজিয়ার। তাহলে এবার আমরা ভ্যালুগুলো দেখব, Ag প্লাস আর Agর মধ্যে কার দেখো 0.80 এবং কপার আর কপার 2 প্লাসের হচ্ছে 0.34, কার বেশি, Ag প্লাস থেকে Ag এর বেশি। তাহলে রিডাকশান কার বেশি সহজ, Ag প্লাসের, কিন্তু এখানে Ag সিলভারের কী হয়েছে অক্সিডেশন হয়েছে, সুতরাং সিলভারের রিডাকশান হওয়া দরকার ছিল, মানে Ag প্লাস থেকে Ag হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল এক্সপেক্টেড, কিন্তু হয়েছে কি Ag থেকে Ag প্লাস, এটা হচ্ছে রিয়াকশানে দেওয়া আছে, সুতরাং এটা ভুল। ভাগ্যক্রমের প্রথম অপশানেই ভুলটা আছে, তাই আমরা আর পরের অপশানগুলো ভেরিফাই করছি না, আমরা সোজা চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আর কি, এটা সব পরীক্ষাতে আসে।
নিট বলো, জেই বলো, জয়েন্ট এন্ট্রান্স বলো, বা হচ্ছে তোমার জ্যাম এক্সাম বলো, গেট এক্সাম বলো, নেট এক্সাম বলো, সব পরীক্ষাতে এই প্রশ্নটা একবার না একবার এসেছে। স্টেটমেন্ট ওয়ানে কী বলছে দেখো, অ্যাসিডিক স্ট্রেংথ অফ মনোসাবস্টিটিউটেড নাইট্রোফেনল ইজ হায়ার দ্যান ফেনল বিকজ অফ ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রো গ্রুপ। ঠিক কথা, খুবই ভালো কথা। বলছে ফেনলের থেকে নাইট্রোফেনলের অ্যাসিডিটি বেশি। নাইট্রোটা কোথায় আছে আমি দেখতে যাচ্ছি না, বেশি কেন বলছে যে NO2 গ্রুপের মাইনাস আই ইফেক্ট আছে, তার জন্য অ্যাসিডিটি বেশি। সবাই জানি আমরা বেশি, ঠিক কথা। তাহলে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট। এবার স্টেটমেন্ট টুতে কী বলছে দেখো, একদম বোকা বোকা একটা স্টেটমেন্ট টু দেওয়া আছে। অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল অ্যান্ড প্যারানাইট্রোফেনল উইল হ্যাভ সেম অ্যাসিডিক স্ট্রেংথস অ্যাজ দে হ্যাভ ওয়ান নাইট্রো গ্রুপ অ্যাটাচ টু দ্য ফেনলিক রিং। এবার এর যদি আমরা অর্থ মেটা প্যারা ধরি, তাহলে তাদের তিনজনের অ্যাসিডিটি তিন রকম হয়, সকলে আমরা জানি। তাহলে অর্থ মেটা প্যারা, তো কোন কোন ইফেক্ট মাইনাস NO2 গ্রুপের আছে? NO2 গ্রুপের কী কী ইফেক্ট আছে? মাইনাস আই ইফেক্ট আছে আর মাইনাস এম ইফেক্ট আছে। তো মাইনাস আই ইফেক্ট হচ্ছে ডিস্ট্যান্স ডিপেন্ডেন্ট, মাইনাস এম হচ্ছে পজিশন ডিপেন্ডেন্ট। তাহলে পজিশন ডিস্ট্যান্স যদি আলাদা হয়, অ্যাসিডিটি এক হওয়ার তো কথা নয়। তাহলে অপশানগুলো কীরকম বোকা বোকা অপশান দেখো। তাহলে স্টেটমেন্ট টু হচ্ছে ইনকারেক্ট, অর্থাৎ স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট অ্যান্ড স্টেটমেন্ট টু ইজ ইনকারেক্ট, অর্থাৎ 4 নম্বর অপশানটা রাইট। এরপরে দেখো 61 নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। 61 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 61 নম্বর প্রশ্নে বলছে বোথ বোরন অ্যাটমস আর হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট ডাইবোরেন। ডাইবোরেনটা কেমন দেখতে আগে আমি আঁকি। এটা হচ্ছে ডাইবোরেন B2H6। তো B2H6-এ দেখো 4টে, এদিকে একটা, দুটো, তিনটে, 4টে। এটা হচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, তাহলে 4টে আছে। এটা দেখো 1 2 3, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কটা আছে? উপরে একটা আছে, নিচে একটা আছে। তাহলে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড কটা আছে? দুটো আছে। এবার দেখো কোন অপশনটা ইনকারেক্ট দেখবো। অপশান 2তে দেখো দেয়ার আর 2 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, সঠিক কথা। অপশান 3-এ আছে দেখো দেয়ার আর 4 টার্মিনাল BH বন্ডস আর 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ডস, তার মানে 4টে টার্মিনাল 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড আছে, তাহলে এটাও ঠিক কথা। কিন্তু এবার আমি 1 নম্বর অপশনটা একটু দেরিতে পড়ছি, বোথ বোরন অ্যাটমস আর sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে ভুল কথা। এগুলো হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তাহলে কেউ যদি পি ব্লক এলিমেন্টের ডাইবোরেনের বন্ডিং পড়ে থাকে, তাহলে এই কোশ্চেনটা তার কাছে কোনো ব্যাপারই না, একদম সহজ প্রশ্ন। এরপরে আসছি আমরা, একটা প্রশ্ন দিয়েছে দেখো 62 নম্বর প্রশ্নে, গিভেন বিলো আর 2 স্টেটমেন্টস, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসার্টেশন অ্যান্ড অ্যানাদার ইজ লেভেলড অ্যাজ রিজন। অ্যাসার্টেশনে কী বলেছে দেখো, ইন এ পার্টিকুলার পয়েন্ট ডিফেক্ট an anionic solid is electrically neutral even if few of its cation are missing from unit cell। তো আমরা যখন পয়েন্ট ডিফেক্ট পড়েছি দেখবে, যখন ক্যাটায়নগুলো তার পজিশন ছেড়ে ইন্টারস্টিশিয়াল কোনো পজিশনে যায়, তখনও তার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকে, অর্থাৎ এই স্টেটমেন্টটা ঠিক। এবার রিজনে কী দিচ্ছে দেখো, এই স্টেটমেন্টের পিছনে রিজন দিচ্ছে, ইন অ্যান আয়নিক সলিড Frenkel defect arises due to dissociation of cation from its lattice site to interstitial site, maintaining overall electrical neutrality। এই ফ্রেঙ্কেল ডিফেক্ট সম্পর্কে এই তথ্যটাও আমরা জানি ঠিক, কিন্তু এই তথ্য থেকে আমরা আগের তথ্যটা প্রমাণ করতে পারছি না যে সেটা ইলেকট্রিক্যালি কেন নিউট্রাল। সুতরাং দুটো অপশানই ঠিক, কিন্তু রিজনটা ওই অ্যাসার্টেশনকে ব্যাখ্যা করতে পারছে না, অর্থাৎ both A and R are correct but
আর ইজ নট দি কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট আমরা যাব 63 নম্বর প্রশ্নে। 63 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, এখানেও দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এবার সেগুলো ভুল না ঠিক সেটা জানতে চাইবে। এক নম্বর স্টেটমেন্টে দেখো, দ্য বয়লিং পয়েন্টস অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস আর হায়ার দ্যান হাইড্রোকার্বনস অফ কম্পারেবল molecular masses because of weak molecular association in aldehyde and ketones due to dipole-dipole interaction। অর্থাৎ বলতে চাইছে যে অ্যালডিহাইড এবং কিটোনের বয়লিং পয়েন্ট তার কম্পারেবল যে হাইড্রোকার্বন আছে তার থেকে বেশি। হাইড্রোকার্বন মানে আমরা কি জানি, কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি, তাদের মধ্যে কি ইন্টারাকশান বিরাজমান, ভ্যান ডার ওয়াল, VDW লিখে ছেড়ে দিলাম। এরপরে অ্যালডিহাইড কিটোন যদি আমরা ধরি, আর থাকলে অ্যালডিহাইড, এইচ থাকলে অ্যালডিহাইড, আর থাকলে কিটোন, এই কার্বনটা কি ডেল্টা প্লাস, অক্সিজেনটা ডেল্টা মাইনাস। কেন? কারণ হচ্ছে অক্সিজেনের হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। আর একটা যদি অ্যালডিহাইড বা কিটোন মলিকিউল এভাবে থাকে তাহলে কি হবে, তাহলে দেখো এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এদের মধ্যে ইন্টারাকশান হতে পারবে। এই ইন্টারাকশানটাকে আমরা বলি ডাইপোলার ইন্টারাকশান। সুতরাং এই ডাইপোলার ইন্টারাকশানের মাধ্যমে অ্যালডিহাইড বা কিটোন মলিকিউলগুলো একে অপরের সাথে একটা সংযোজিত অবস্থায় থাকে, যার ফলে তাদের বয়লিং পয়েন্ট বেশি হয়। সুতরাং স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। এবার স্টেটমেন্ট 2তে কী বলছে দেখো, দ্য বয়লিং পয়েন্টস অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস আর লোয়ার দ্যান the alcohol of similar molecular masses due to the absence of hydrogen bonding। দেখো এবার যদি আমরা অ্যালকোহল তুলনা করি, অ্যালকোহলে দেখো OH বন্ড আছে, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, যার ফলে এই হাইড্রোজেনটা হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারে। কেমন করে? পাশের আরেকটা অ্যালকোহল মলিকুলের অক্সিজেনের সাথে পার্টিসিপেট করতে পারে। সুতরাং অ্যালকোহলে হাইড্রোজেন বন্ডিং আছে, এতে ডাইপোলার ইন্টারাকশান আছে, এবং আমরা জানি হাইড্রোজেন বন্ডিংয়ের এনার্জি গ্রেটার দেন ডাইপোলার ইন্টারাকশান। সুতরাং অ্যাসোসিয়েশন অফ মলিকুলস উইল বি গ্রেটার ইন অ্যালকোহল দেন অ্যালডিহাইড অর কিটোন। সুতরাং অ্যালডিহাইড কিটোনের বয়লিং পয়েন্ট অ্যালকোহলের থেকে কম হবে অ্যাজ এক্সপেক্টেড। তার কারণ হচ্ছে ডিউ টু অ্যাবসেন্স অফ হাইড্রোজেন বন্ডিং। সুতরাং স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটোই সঠিক। তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে খুব সহজ প্রশ্ন, কিন্তু লেন্দি প্রশ্ন। পরীক্ষার হলে পড়তে পড়তে অনেকটা সময় চলে যাবে, এবার যদি কারো মনে না থাকে ভাবতে ভাবতে সময় চলে যাবে। সেই জন্য ওভারঅল কোয়েশ্চেনটা আমার দেখতে খুব কঠিন মনে হয়নি, মোটামুটি অ্যাভারেজ থেকে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের মাঝামাঝি। তো কোয়েশ্চেনটা খুব লেন্দি, এটাই সমস্যা, মানে ভেবে ভেবে করতে হবে, টাইম লাগবে, টাইম কনজিউমিং কোয়েশ্চেন। এবার আসছি 64 নম্বর প্রশ্নে। দেখো 64 নম্বর প্রশ্নটা আবার খুব সহজ, পি ব্লক এলিমেন্ট থেকে দিয়েছে, হ্যালোজেন ফ্যামিলি থেকে। হ্যালোজেন ফ্যামিলিতে আমরা একটা জিনিস পড়েছি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বলেছে গিভেন বিলো আর দ্য টু স্টেটসম্যান, ওয়ান ইজ লেভেলড অ্যাজ অ্যাসার্টেশন অ্যান্ড আদার ইজ লেভেলড অ্যাজ রিজন। অ্যাসার্টেশনে কী বলছে, ICl ইজ মোর রিয়াক্টিভ দ্যান I2। রিজনে কী বলছে, ICl বন্ড ইজ উইকার দ্যান II বন্ড। দেখো ICl যখন দুটো আলাদা আলাদা হ্যালোজেনের মধ্যে বন্ড তৈরি হয়, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড ধরো একটা X একটা হ্যালোজেন, তার সাথে X1 আরেকটা হ্যালোজেন যদি বন্ড করে এবং যদি একটা কম্পাউন্ড ফর্মেশন হয়, তাহলে সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। তো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড বন্ডের যে এনার্জি সেটা পিওর হ্যালোজেনের থেকে কম হয়। ধরো আমি দুটো পিওর হ্যালোজেন ধরে নিলাম, X1 তার মধ্যে যদি একটা বন্ড থাকে, অথবা XX এর মধ্যে যদি বন্ড থাকে, তাহলে এই বন্ডগুলো অতি অবশ্যই এই বন্ডের থেকে বেশি স্ট্রঙ্গার। তাহলে ICl এবং II এর মধ্যে যদি আমরা তুলনা করি, অর্থাৎ ICl আর I2, এটা দেখো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের বন্ড, সুতরাং এই বন্ডটা উইক যদি হয় তাহলে তাড়াতাড়ি ভেঙে যাবে, তাড়াতাড়ি ভাঙলে রিঅ্যাক্টিভিটি বেশি হবে। এই বন্ডটা তাড়াতাড়ি ভাঙবে না, তাড়াতাড়ি না ভাঙলে রিঅ্যাক্টিভিটি কম হবে। সহজ কথা। তাহলে 64 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বোথ অ্যাসার্টেশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার।
এরপরে দেখো 65 নম্বর প্রশ্নটা একটা হচ্ছে মানে ফ্রি কোয়েশ্চেন। অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারটা যারা ক্লাস 12-এ পড়েছে এবং যারা একটু পড়েছে জাস্ট রিয়াকশানগুলো পড়েছে তারাও পারবে। অপশান এতে কী দেওয়া আছে দেখো, ম্যাচিং দিয়েছে আবার। সায়ানোহাইড্রিন কার থেকে তৈরি হয়? HCN এর সাথে তৈরি হয়। HCN এবং অ্যালডিহাইড বা কিটোন, RCHO আর RCOR, এদেরকে যদি HCN দিই তাহলে যে কম্পাউন্ডটা হয় সেটাকেই বলা হয় সায়ানোহাইড্রিন। এবার কোয়েশ্চেনটা সহজ এবং অপশানগুলো এমনভাবে দিয়েছে আরও সহজ হয়ে গেছে। তুমি দেখো সায়ানোহাইড্রিন তাহলে 4 নম্বরের সাথে মিলবে। এবার এর সাথে 4 ম্যাচিং আছে, দেখো একটা অপশনেই আছে, তোমাকে আর কিছু ভাবতেই হবে না, এত সহজ কোয়েশ্চেন এটা দিয়েছে। পরবর্তী প্রশ্ন আবার একটা ম্যাচিং, আবার একটা সহজ প্রশ্ন, আবার একটা ফ্রি কোয়েশ্চেন, বাই 1 get 1। কীরকম? পরপর দুটো কোয়েশ্চেন, বাই 1 get 1। 4টে হ্যালাইড দিয়েছে, সরি হাইড্রাইড দিয়েছে, MgH2, GeH4, B2H6 আর হচ্ছে HF। তো কি মনে হচ্ছে, ম্যাগনেসিয়াম যেহেতু গ্রুপ 2 এলিমেন্ট তাহলে তার হাইড্রাইড অতি অবশ্যই আয়নিক হবে, তাহলে আয়নিক হাইড্রাইড হবে এটা। দেখো এটুকুতেই উত্তর হয়ে গেছে। তুমি দেখো অপশান এ এর সাথে অপশান 4 হবে, দেখো অপশান এ এর সাথে অপশান 4 কেবলমাত্র অপশান 2তে আছে, তাহলে এখানে অ্যান্সার শেষ। বাকিগুলো আমি মিলিয়ে দিচ্ছি। এই B2H6 হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আর GeH4 জার্মেনিয়ামের ভ্যালেন্সি কত? 4টেই হাইড্রোজেন অ্যাটাচড আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন প্রিসাইজ। আর এক্ষেত্রে HF-এ দেখো ফ্লুরিনে একটা 3টে লোন পেয়ার থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন রিচ। তাহলে এটাও সহজ ছিল, এখানেও কঠিনের কিছু নেই। 67 নম্বর কোয়েশ্চেন। Gadolinium has a low value of third ionization energy because of high basic character, small size, high exchange enthalpy, হাই ইলেকট্রোনেগেটিভিটি। দেখো এই কোয়েশ্চেনটারও যদি প্রপার কারণ নাও জানা থাকে তবুও পারবে। দেখো বেসিক ক্যারেক্টারের সাথে আয়নাইজেশন এনার্জি কোনো সম্পর্ক নেই, সুতরাং অপশান 1 হবে না। স্মল সাইজ যদি হয় তাহলে তার আয়নাইজেশন এনার্জি বেশি হওয়া দরকার, তাহলে অপশান 2ও হবে না। অপশান 4 দেখো হাই ইলেকট্রোনেগেটিভিটি যদি হয় তাহলে তার হাই আয়নাইজেশন এনথালপিও হওয়া উচিত, তাহলে অপশান 4ও হবে না। পড়ে থাকছে হাই এক্সচেঞ্জ এনথালপি, ওটাই কারেক্ট অ্যান্সার। 68 নম্বরটা দেখো। 68 নম্বর আবার দেখো সেই লেন্দি কোয়েশ্চেন, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 তাদের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, বা দুটো ঠিক কিনা বা দুটোই ভুল কিনা এটা জানতে হবে। ইন দ্য কোয়াগুলেশন অফ এ নেগেটিভ সলকে যদি কোয়াগুলেশন করতে হয় তাহলে আমাদের কী লাগে? পজিটিভ চার্জ লাগে। দ্য ফ্লোকুলেটিং পাওয়ার অফ দ্য 3 আয়ন্স ইজ ইন দ্য অর্ডার Al3+, Ba2+, Na+। সুতরাং পজিটিভ সল যদি হয় তাহলে তাকে নেগেটিভ সল যদি হয় তাকে কোয়াগুলেট করার জন্য কি লাগবে? ক্যাটায়ন। এবার ক্যাটায়নের চার্জ যত বেশি হবে তার ফ্লোকুলেটিং পাওয়ার অথবা কোয়াগুলেটিং পাওয়ার বেশি হবে। সুতরাং দেখো যেটা অ্যারেঞ্জ করা আছে অর্ডার Al+3, Ba+2 থেকে Na+1, 3, 2, 1 পজিটিভ চার্জ অর্ডারে আছে, তাহলে এটা ঠিক আছে। সুতরাং সবথেকে বেশি কোয়াগুলেটিং পাওয়ার Al+3, তারপর Ba+2, তারপর Na+। স্টেটমেন্ট 2, তাহলে স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট 2তে যাচ্ছি। ইন দ্য কোয়াগুলেশন অফ এ পজিটিভ সল দ্য ফ্লোকুলেটিং পাওয়ার অফ দ্য 3 গিভেন সল্টস ইজ ইন দি অর্ডার। এবার আমরা কি আসছি? পজিটিভ সল। একইভাবে নেগেটিভ সলে যদি ক্যাটায়ন লাগে তাহলে পজিটিভ সলে কি লাগবে? ক্যাটায়ন লাগবে। এবার পজিটিভ সলে কী লাগবে? নেগেটিভ সলে যদি ক্যাটায়ন লাগে পজিটিভ সলে অ্যানায়ন লাগবে। এবার আমাদের যে সমস্ত কম্পাউন্ডগুলো দেওয়া আছে তাদের মধ্যে অ্যানায়নগুলো দেখব। প্রথমটাতে দেখো Cl- আছে, তারপরটাতে দেখো SO4 2- আছে, তারপরটা আছে দেখো PO4 3-। তাহলে চার্জ কীরকম? -1, -2, -3। তাহলে সব থেকে বেশি কোয়াগুলেটিং পাওয়ার কার হওয়া দরকার? এটার। তারপরে কার হওয়া দরকার? SO4 2-। তার মানে অর্ডারটা হওয়া দরকার এটা, কিন্তু দেখো কোয়েশ্চেনে রিভার্স অর্ডার আছে, সুতরাং স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। অর্থাৎ স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। 69 কোয়েশ্চেনটা
যদি আমি বলি একটু নলেজ ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, নলেজ বেসড কোয়েশ্চেন যদি জানা থাকে তাহলে পারবে। যেমন হচ্ছে মরফিন, মরফিন সম্পর্কে আমাদের জানা দরকার। মরফিন হচ্ছে একটা অ্যানালজেসিক। তো মরফিনের সাথে যদি আমি মেলাতে চাই, দেখো অ্যানালজেসিক সি এবং 2, সি 2-এ আছে দেখো অপশান 3 এবং অপশান 4। এরপরে দেখো তাহলে মেলানোর জন্য একটা অপশানে যথেষ্ট নয়। অ্যান্টাসিড যদি দেখতে যাই, ওই রেনিটিডিনের মতো সিমেটিডিনও একটা অ্যান্টাসিড। তাহলে এ এর সাথে 3 মিলছে, তাহলে A3 C2, এই কম্বিনেশনটা অপশান 3-তে আছে। সুতরাং অপশান 3 ইজ দি কারেক্ট আনসার। এটা আমি আর বোর্ডে লিখছি না। 70 নম্বর কোয়েশ্চেনটাতেও কোনো বোর্ডের প্রয়োজন নেই, খাতা কলম দরকার নেই। বলছে দ্য জেলডালস মেথড ফর এস্টিমেশন অফ নাইট্রোজেন ক্যান বি ইউজড টু এস্টিমেট দি অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইন হুইচ অফ দি ফলোয়িং কম্পাউন্ডস। জেলডাল মেথডে নাইট্রোজেনের এস্টিমেশন করা হয় কোন ধরনের কম্পাউন্ডের, মানে কোন কোন ধরনের কম্পাউন্ডের করা হয় না সেটা আমরা দেখব। 1 নম্বর হচ্ছে অ্যাজো কম্পাউন্ড, অর্থাৎ দুটো নাইট্রোজেন থাকবে এরকম। 2 নম্বর হচ্ছে নাইট্রো গ্রুপ যদি থাকে NO2। 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন ইন রিং, ধরো একটা রিং আছে, রিংয়ের সাথে নাইট্রোজেন যুক্ত আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো এস্টিমেশনে ব্যবহার করা যাবে না। তাহলে এই ধরনের জিনিসই দেখো প্রথম 3টে অপশানে আছে, তাহলে ওই 3টে অপশান হবে না, পড়ে থাকছে অ্যানিলিন NH2 গ্রুপ, সেটাই হবে। 71-এর কোয়েশ্চেনটা দেখো, চুজ দি কারেক্ট স্টেটমেন্ট। ডায়মন্ড আর গ্রাফাইট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে। ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট দেখো, বোথ ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর ইউজড অ্যাজ ড্রাই লুব্রিক্যান্ট। এটা হচ্ছে ভুল কথা, কারণ হচ্ছে কেবলমাত্র গ্রাফাইট লুব্রিক্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট হ্যাভ 2 ডাইমেনশনাল নেটওয়ার্ক। শুধুমাত্র গ্রাফাইটের 2 ডাইমেনশনাল নেটওয়ার্ক আছে, বাট ডায়মন্ডের 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক আছে। 3 নম্বরে দেখো ডায়মন্ড ইজ কোভ্যালেন্ট, গ্রাফাইট ইজ আয়নিক, এটাও ভুল কথা, দুটোই কোভ্যালেন্ট। 4 নম্বরে হচ্ছে ডায়মন্ড ইজ sp3 হাইব্রিডাইজড whereas graphite is sp2 hybridized, এটা ঠিক কথা। সুতরাং লাস্ট অপশনটা কারেক্ট। তারপরে দেখো 72 নম্বরের প্রশ্নটা দেখো, এত সহজ প্রশ্ন দিয়েছে IUPAC নোমেনক্লেচার থেকে, তা আবার কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, মানে ভাবা যায় না আর কি। আমি কম্পাউন্ডটা লিখছি, AgH2O হোল টুয়াইজ AgCN হোল টুয়াইজ। তাহলে ক্যাটায়নকে বাঁ পাশটা, অ্যানায়নকে ডান পাশটা। এখানে ক্যাটায়নের চার্জ কত আছে, সিলভার +1, এখানে কত আছে +1, মানে এখানে সিলভার +1, জলের চার্জ হচ্ছে 0, এক্ষেত্রে সিলভার +1, দুটো সায়ানাইডের চার্জ -2, তাহলে ওভারঅল হচ্ছে -1। তাহলে এই +1 এই -1 মিলে নিউট্রাল হচ্ছে। তাহলে নাম লেখার সময় আমরা কি করি, প্রথমে ক্যাটায়নের নাম লিখি, লাস্টে অ্যানায়নের নাম লিখি। তাহলে ক্যাটায়নের নামটা দেখো ডাই অ্যাকুয়া, দুটো জল আছে, সিলভার 1 ডাই অ্যাকুয়া সিলভার 1, তারপরে কি লিখবো ডাই সায়ানো আর্জেন্টেট 1। যেহেতু এই সিলভারটা নেগেটিভ চার্জের মধ্যে আছে তাই আর্জেন্টেট হলো। তাহলে ডাই অ্যাকুয়া সিলভার 1 ডাই সায়ানো, দুটো সায়ানো আছে, আর্জেন্টেট 1। তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আসছে বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পিভি কার্ভ রিপ্রেজেন্টস ম্যাক্সিমাম ওয়ার্ক ডান। কোনো পিভি কার্ভের, আমি বলে রাখি, কোনো পিভি কার্ভের ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, অর্থাৎ ওয়ার্ক ডান বলতে যদি বোঝায়, এরকম যদি পিভি কার্ভ হয় তাহলে তার এরিয়া আন্ডার দি কার্ভ যেটা হচ্ছে সেটাই হচ্ছে তার ওয়ার্ক ডান। দেখো গ্রাফ যেগুলো দেওয়া আছে, অপশান 3 গ্রাফটা যেটা আছে সেটাতেই হচ্ছে ম্যাক্সিমাম এরিয়া পাওয়া যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম ওয়ার্ক ডান ওটাতেই হবে। 74 নম্বর প্রশ্নটা দেখো, ইন 1 মোলাল সলিউশন দ্যাট কন্টেন্স 0.5 মোল অফ এ সলিউট দেয়ার ইজ, মানে একটা সলিউশন বলে দিয়েছে 1 মোলাল, 0.5 মোল সলভেন্ট রয়েছে, এই সলিউট রয়েছে। তাহলে 1 মোলাল সলিউশন হতে গেলে কত গ্রাম সলভেন্ট থাকতে হবে।
মোলালিটি ফর্মুলা কি আমরা সকলে জানি, মোলালিটি মোল অফ সলিউট বাই কেজি অফ সলভেন্ট। তাহলে কী দেওয়া আছে, মোলালিটি দেওয়া আছে 1, মোল অফ সলিউট কত আছে 0.5, আর কেজি অফ সলভেন্ট আমরা জানি না, এক্স ধরে নিলাম। তাহলে এক্স সমান কী হবে 0.5/1 অর্থাৎ 0.5 কেজি সলভেন্ট আছে। 0.5 কেজি সলভেন্ট মানে 500 গ্রাম সলভেন্ট, অর্থাৎ অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 75 নম্বর প্রশ্ন। 75 নম্বর প্রশ্ন কি বলছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং। 1 নম্বর, এটা খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা তো খাতা কলমের কিছু লাগবে না। দ্য শেপস অফ dxy, dyz, dzx অরবিটালস আর সিমিলার টু ইচ আদার, একদম খাঁটি কথা। অ্যান্ড dx² y² অ্যান্ড dz² আর সিমিলার টু ইচ আদার। না, এটা ভুল কথা। কারণ হচ্ছে কি, dx² y² এবং dz² এর অরবিটালের শেপ আলাদা, বই খুলে দেখে নেবে, পুরো আলাদা। 2 নম্বর আছে, অল 5d orbitals are different in size when compared to the respective 4d orbitals. 5d অরবিটালের সাইজ 4d অরবিটালের, 5d অরবিটালে কটা অরবিটাল আছে 5টা, এতেও 5টা আছে। বলছে এই 5টার যা সাইজ, তাই এই 5টা সাইজের থেকে আলাদা, একদম অবশ্যই। 4d অরবিটালের যা সাইজ হবে 5d অরবিটালের সাইজ তার থেকে বড় হবে, এটা তো স্বাভাবিক। সুতরাং অপশান 2 ইজ কারেক্ট। 3 নম্বরে দেখো, অল দি 4d orbitals have shapes similar to the respective 3d orbital. এবার বলছে 4d অরবিটাল ধরেছে আর 3d অরবিটাল ধরেছে এবং বলেছে এদের শেপগুলো সিমিলার হবে। তো শেপ সিমিলার হবে, সাইজ সিমিলার হবে না, এটাও ঠিক কথা। 4 নম্বর অপশানে দেখো কি বলছে, ইন অ্যান অ্যাটম অল দি 5 3d orbitals আর ইকুয়াল ইন এনার্জি ইন ফ্রি স্টেট। যে কোনো অ্যাটমের ক্ষেত্রে ফ্রি স্টেটে ডি অরবিটালগুলো সব একই এনার্জির হবে, স্বাভাবিক। এ পর্যন্ত এই কোয়েশ্চেন, কেমিস্ট্রি পেপারের কোয়েশ্চেন হাফ ডান। তো পরবর্তী ভিডিওটা বাকি 25টা কোয়েশ্চেন সম্পর্কে হবে। আশা করি এই 25টা কোয়েশ্চেনে কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, পরবর্তী ভিডিও বানিয়ে আবার আপলোড করা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো।